সদ্য ওকালতি পাশ করেছে নেহা, তবে তার বড় পরিচয় সে দেশের নাম করা উকিল রবির মেয়ে। ছোটবেলা থেকেই বাবাকে বড় বড় কেস জিততে দেখে বড় হওয়া মেয়েটা আত্মবিশ্বাস নিয়ে নিজের প্রথম কেসে হাত দেয়। আর অবাক করা বিষয় হলো প্রথম কেসেই সে জিতে যায়। এরপর একের পর এক কঠিন কেস আসতে থাকে আর সবাইকে অবাক করে দিয়ে নেহা সব কেস জিততে থাকে। কিন্তু টুইস্ট আসে তখন যখন এক সুন্দরী ফুড ব্লগারের খুনের কেস তার হাতে আসে। তদন্ত যত এগোয় ততই সামনে আসতে শুরু করে ভয়ঙ্কর সব লুকানো সত্য। নেহা বুঝতে পারে এই কেসগুলো কাকতালীয়ভাবে তার কাছে আসেনি, বরং বহু বছর ধরে কেউ একজন খুব ঠান্ডা মাথায় তাকে ব্যবহার করছে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। আর সেই প্রতিশোধের আগুনে না চাইতেও ধীরে ধীরে নেহা জড়িয়ে পড়ে। একসময় সেই মাস্টার মাইন্ডের সূক্ষ্ম প্ল্যান নেহাকে কোর্টে তার বাবার বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেয়। তবে যাই হয়ে যাক না কেন, নেহা ঠিক করে সত্য সে বের করেই ছাড়বে, কারণ কেস জেতার চাইতেও তার কাছে ন্যায় বিচারটাই বেশি দামি। এমনই সাসপেন্স, টুইস্ট আর বাবা মেয়ের সত্য মিথ্যার হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি সিস্টেম। আমরা এমন এক দুনিয়ায় বসবাস করি যেখানে কেউ কোনো অন্যায় আদেও করেছে কি করেনি তা নিয়ে কারোর মাথা ব্যথা থাকেই না, বরং তাকে কোর্টে দোষী বা নির্দোষ প্রমাণ করা হয়েছে কিনা তার উপরে নির্ভর করে তার জীবন। তেমনি এই লোককে আজ কোর্টে দোষী প্রমাণ করা হয়েছে। লোকটা কান্না করছে দেখে তার উকিল বলে, তুমি চিন্তা করো না, আমরা হাইকোর্টে আপিল করব। লোকটা হতাশ হয়ে বলে, আপিল করার মতো টাকা আমার কাছে নেই, আমার সব শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরই লোকটা সেই সেলেই নিজেকে শেষ করে দেয়। এটাই তো আমাদের আইন ব্যবস্থা, যেখানে টাকা না থাকলে ন্যায় বিচার হয়ে যায় সোনার হরিণের মতো। যাই হোক, সকাল সকাল কোর্টে একদম চিল মুডে আসা এই মেয়ের নাম নেহা। তার বাবা এই কোর্টের বড় উকিল হওয়ায় নেহার জীবনে বিলাসিতার কোনো অভাব নেই। আজ অবশ্য তার প্রথম কেস, তাই একটু নার্ভাসনেস কাজ তো করবেই। কোর্টের লেডিস ওয়াশরুমে ফ্রেশ হতে আসতেই দেখে সেখানে আরো একজন আছে। এই মহিলার নাম সারিকা। সে আসলে কোর্টে টাইপরাইটারের কাজ করে, যাকে প্রফেশনাল ভাষায় বলা হয় সিনোগ্রাফি। যাই হোক, নেহা আসলে সরকার পক্ষের উকিল, আর তার প্রথম কেস জগদীশ নামের একজনের বিরুদ্ধে। নেহার অ্যাসিস্ট্যান্ট প্লাস বন্ধু সানি অবশ্য ভয়ে আছে, কারণ তাদের বিপরীত পক্ষের উকিল বেশ প্রিপারেশন নিয়ে এসেছে। নেহা পেছনে তাকাতেই দেখে যে সে যার আন্ডারে কাজ করে সেই প্রসিকিউটর আহলাওয়াত তার পেছনেই বসা। বেচারি বেশ ঘাবড়ে গেলেও বাইরে কিছুই প্রকাশ করে না। শুরুতে ইন্সপেক্টর রাঠি জানায় তার এক ইনফরমারের কল পেয়ে সে এক্লিপস বারে রেড দিতে যায়। বারে তেমন কিছু না পেলেও ওয়াশরুমে একজন ঘাপটি মেরে বসেছিল, তাকে দেখে কয়েকবার ডাকাও হয়। লোকটা দরজা না খুললে দরজা ভেঙে যেতেই দেখে এক্লিপস বারের মালিক জগদীশ বসে আছে। মেডিকেল টেস্টে তার রক্তে কোকেইন পাওয়া গেছে এবং বারের ড্রয়ারেও 100 গ্রাম কোকেইন পাওয়া গেছে। তার মানে ওই বারে কোকেইনের ব্যবসা হতো। জগদীশের উকিল রাঠিকে জিজ্ঞেস করে, আপনি যদি ওয়াশরুমে থাকতেন আর কেউ হঠাৎ দরজা ধাক্কাতো, তাহলে আপনিও নিশ্চয়ই দরজা খুলবেন না, তাহলে এখানে অপরাধের কি আছে? আর আপনি যেখানে কোকেইন পেয়েছেন সেটা ছিল ওই পাবের বার এরিয়া। বার এরিয়ায় যে কোনো স্টাফই কোকেইন রাখতে পারে। যেহেতু প্যাকেটে জগদীশের হাতের ছাপ পাওয়া যায়নি, তার মানে আমার ক্লায়েন্টের সাথে ওই কোকেইনের কোনো সম্পর্ক নেই। তাহলে আপনারা জগদীশকে ড্রাগ ডিলের জন্য দোষী কিভাবে করেন? নেহা অবজেকশন জানালেও বিচারক তাকে মানা করে দেয়। নেহা এবার জগদীশকে জিজ্ঞেস করে, সেই রাতে বার এরিয়ায় কোকেইন কে রাখতে পারে, আপনি কি জানেন? জগদীশ হাসতে হাসতে বলে, আসলে আমি ওখানে খুব কমই যাই, আর কয়েকদিন ধরে সেখানের ক্যামেরাগুলো নষ্ট হয়ে আছে, অনেক ব্যস্ত থাকি তো, তাই ঠিক করার সময় পাইনি। নেহা বলে, তার মানে আপনি ওখানে ড্রাগ রাখলেও প্রমাণ করার কোনো অপশন নেই, তাই তো? বিচারক বিরক্ত হয়ে বলে, আপনাকে প্রমাণ করতে হবে যে সাসপেক্ট অপরাধটা করেছে, অথচ আপনি প্রমাণ করছেন যে সাসপেক্ট অপরাধটা হয়তো করতে পারে, আপনি নিজেই আসলে শিওর না। নেহা এবার আর কিছুই বলার পায় না। বিচারক জানিয়ে দেয় কাল এই কেসের ক্লোজিং স্টেটমেন্ট হবে। আহলাওয়াত নেহার উপরে প্রচন্ড রেগে কোর্টের বাইরে এসে বলে, তোমাকে এই কেস থেকে সরিয়ে দিব, আজ তুমি কিছুই প্রমাণ করতে পারোনি। নেহা কাকুতি মিনতি করে বলে, আমাকে আর একবার সুযোগ দিন। আহলাওয়াত রেগে বলে, ভেবে দেখবো। তখনই কোর্টের আরেক পাশের গেট থেকে নেহার বাবা রবি রাজবংশকে শহরের বড় বিল্ডার বিক্রম বাজওয়ালের সাথে হাসি মুখে আসতে দেখা যায়। আসলে বিক্রমের উপর জমি দখলের কেস করা হয়েছিল। বরাবরের মতো এবারও রবি তার বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে কেস জিতে বিক্রমকে নির্দোষ প্রমাণ করেছে। সানি নেহাকে বলে,
তোর বাবা তো একদম নেক্সট লেভেলের, ওনার আন্ডারে কাজ করতে হলে কি করা লাগবে? নেহা টিটকারির হাসি দিয়ে বলে নিজের মেয়েকেই বলেছে প্রসিকিউশন হয়ে আগে 10টা কেস জিততে হবে, তারপর তার ফার্মে নিবে কিনা সেটা ভেবে দেখবে। তাহলে তুই তো তার মেয়ের বন্ধু, তাই এসব আশা বাদ দিয়ে দে। সাংবাদিক রাঘব তখন রবিকে জিজ্ঞেস করে, কয়েকদিন পরপরই আপনার ক্লায়েন্ট বিক্রমের উপরে জমি বেদখলের কেস আসে, তাহলে সে নির্দোষ কিভাবে হয়? রবি টিটকারির হাসি দিয়ে বলে, কেউ আসলে কারোর উন্নতি সহ্য করতে পারে না তো, এই কারণে হিংসা করে কেস করা হয়। এদিকে সারিকা ফাইল থেকে লুকিয়ে একটা কাগজ নিয়ে কোর্ট থেকে বের হয়ে সোজা তার বাসায় আসে। তার বাড়ির অবস্থা দেখে বোঝাই যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা বেশি একটা ভালো না। সারিকার স্বামী হুইল চেয়ারে আর তার মেয়ে বেশিরভাগ বাবার খেয়াল রাখে। তবে সারিকার এসব নিয়ে কোনো আফসোস নেই, সে সারাদিন বাইরে খেটেও দিব্যি হাসি মুখে বাড়ি ফেরে। সারিকার মেয়ে কুসুম জানায় তাকে সায়েন্স ফেয়ারের জন্য সিলেক্ট করা হয়েছে, কিন্তু অনেক টাকা লাগবে আর সে বাবাকে ছাড়া থাকতেও পারবে না, তাই সে যাবে না। সারিকা হেসে বলে, টাকার চিন্তা আমার উপরে ছেড়ে দাও, তুমি মন দিয়ে পড়ালেখা করো। রাতে নেহা তার টেবিলে বসে আহলাওয়াতকে মেসেজ দিয়ে আর একটা সুযোগ চায়। কোনো উত্তর না পেয়ে বিরক্ত হয়ে তার বাসায় আসে। আজ তার বাসায় বাবা তাদের ল ফার্মের 25 বছর পূর্তি উপলক্ষে পার্টি রেখেছে, সেখানে তাদের ফার্মের সব ক্লায়েন্টরাও এসেছে। নেহা আসতেই তার বয়ফ্রেন্ড আর রবির জুনিয়র উকিল আকশাই তার সাথে কথা বলতে আসলে রবি হঠাৎই এসে বলে, বাবার বানানো ল ফার্মের পার্টিতে শুধু আসলেই হবে না, ল ফার্মের পার্টনার হওয়ার যোগ্যতাও অর্জন করতে হবে, কারণ মানুষ ফ্রিতে পাওয়া জিনিসের মূল্যায়ন করে না। তাই আমি চাই তুমি পরাপর 10টা কেস জিতে এই ফার্মের পার্টনার হওয়ার যোগ্যতা অর্জন করো। নেহাও অনেক জেদি, সেও তার বাবার সাথে ডিল করে নেয় যে সে পরাপর 10টা কেস জিতে দেখাবে। বাবা মেয়ের কথার মাঝেই বিক্রম হঠাৎ এক ওয়েটারকে ঝাড়ি দিয়ে বলে, তোমার কাছে 3টা আইস কিউব চেয়েছি, এখানে মাত্র 2টা আছে, বলেই গ্লাসটা ট্রেতে রেখে দেয়। রবির ছেলে অলোক তখন বিক্রমকে বলে, আপনি আমাদের ল ফার্মের সবচেয়ে পুরনো এবং প্রথম ক্লায়েন্ট, যে শুরু থেকেই আমাদের সাথে আছেন। তবে এরা কেউ জানে না যে কিচেনে কেউ একজন বিক্রমের সেই গ্লাসটা কালেক্ট করে নিয়ে যাচ্ছে। এদিকে ফ্যামিলি ফটো তোলার সময় আহলাওয়াত নেহাকে মেসেজ দিয়ে বলে, এটাই শেষ, নয়তো আর কোনো কেস পাবে না। পরের দিন নেহা কোর্টে যাওয়ার পথে ইনায় নামের এক ফুড ব্লগারের ভিডিও দেখছিল। হঠাৎ একটা নিউজ নোটিফিকেশন আসতেই লিঙ্কে ঢুকে দেখে সেখানে লেখা, রবি রাজবংশ একদিকে একের পর এক কেস জিতছে আর তার মেয়ে প্রথম কেসটাই হারার পথে। নেহার অনেক রাগ হয়, কারণ সবাই তাকে তার নাম দিয়ে নয় বরং বাবার পরিচয় জাজ করে। তখনই আচমকা সারিকা তার গাড়ির সামনে আসলে গাড়ি কষে ব্রেক করে। সারিকা দৌড়ে এসে নেহাকে সরি বলে বলে, আসলে আমার পাশ ছেড়ে দিবে তো, তাই তাড়াহুড়ায় ছিলাম। নেহা হেসে বলে, কোনো সমস্যা নেই, চলো একসাথে কোর্টে যাই। গাড়িতে সারিকা তার পরিচয় দিয়ে জিজ্ঞেস করে, আপনার প্রসিকিউশনের কেসের কি খবর? নেহা বেশ হতাশ হয়ে বলে, জানোই তো কি অবস্থা। সারিকা বলে, আসলে ডিফেন্স উকিলের জন্য কেস সহজ হয়, কারণ তাকে প্রমাণ করতে হয় তার ক্লায়েন্টের বিরুদ্ধে যে প্রমাণ আছে সেটা ভুল, কিন্তু প্রসিকিউটরকে যে কোনো মূল্যে সেই ক্রাইমগুলোকে প্রমাণ করতে হয়। তবে একটা বিষয় মাথায় রাখবেন, প্রসিকিউটর সবসময় ক্রিমিনাল কি করছে সেদিকেই নজর দেয়, কিন্তু ক্রিমিনাল ইচ্ছাকৃতভাবে যেটা করেনি সেদিকে নজর দিতে ভুলে যায়। বলেই সারিকা তার কাজে চলে যায়। তবে সারিকার এই কথায় নেহার টনক নড়ে। সে তার অফিসে এসে কেসের বেশ কিছু ইনফরমেশন রিচেক করে কেসের ফাইনাল স্টেটমেন্টে বলে, ডিফেন্সের মতে জগদীশ জানতো না তার বাড়ি কেউ 100 গ্রামের কোকেন রেখেছে, অথচ সেদিন সে কোর্টে নিজ মুখে স্বীকার করেছে সে ভালো করে জানতো তার বার এরিয়ার সিসিটিভি ক্যামেরা কাজ করছে না, তারপরও সে ক্যামেরা ঠিক করায়নি। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006 এর সেকশন 66 লেখা আছে, যদি কোনো কোম্পানি বা রেস্টুরেন্টের মালিকের অবহেলার কারণে সেই রেস্টুরেন্টে কোনো অপকর্ম হয়, তাহলে সেই রেস্টুরেন্টের মালিককে দায়ী করে নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে। নেহার এই পয়েন্ট শুনে ডিফেন্স উকিল হতবাক হয়ে তাকিয়ে থাকে। বিচারক তার রায়ে বলে, কোর্ট মনে করে জগদীশ ইচ্ছা করেই তার বার এরিয়ার ক্যামেরাটা ঠিক করেনি যেন সেখানে আরামে ড্রাগসের ডিলিং হয়, তাই তাকে 10 বছরের জেল এবং 2 লাখের জরিমানার সাজা শোনানো হলো। সারিকা খুশি হয়ে নেহার দিকে গর্বের নজরে তাকায়। নেহাও তার প্রথম কেস জিতে মহা খুশি। সারিকা তার অফিসে বসে কাজ করছিল, তখনই নেহা এসে বলে, থ্যাংক ইউ, তোমার সাজেশনের কারণেই আমি এই কেসটা জিততে পেরেছি, বলো তোমার কি লাগবে? সারিকা হেসে বলে, 1 কাপ চায়ের ট্রিট দিলেই হবে। তখনই সাংবাদিক রাঘব সারিকার কাছে কেসের ট্রান্সক্রিপ্ট নিতে আসলে সারিকা হেসে বলে, আগে টাকা দাও। রাঘব নেহাকে দেখে হাই দিলেও নেহা কোনো কথাই বলে না। রাঘব হেসে জিজ্ঞেস করে, আমার আর্টিকেল পছন্দ হয়নি তাই না? তাহলে ভালো কিছু লেখার মতো কাজ করলেই তো পারেন। নেহা বিরক্ত হয়ে সারিকাকে বলে, আরেকদিন চা খাওয়াবো, বলেই দেয় হাঁটা। রাতে নেহা বাবা মা আর ভাইয়ের সাথে ডিনারে বসলে অলোক
টিটকারি করে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কেস জিতে গেছো? নেহা বেশ ভাব নিয়ে বলে, হ্যাঁ, আর মাত্র 9টা কেস জিতে আমি ওই নোংরা অফিস থেকে বের হতে চাই। ওখানে তো একটা এসিও নেই। অলোক হেসে বলে, তুমি পারো বটে, আমিও তো ফার্মে জয়েন করার আগে ওখানে কাজ করেছি, তোমার মতো এত অভিযুক্ত করিনি। মা কোনো রকমে ভাই বোনের ঝগড়া থামালে বাবা গর্ব করে বলে, তোমার কেসের ফাইনাল স্টেটমেন্টটা আসলেই প্রশংসনীয়, এমন পয়েন্টে ধরেছো যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। নেহা অবশ্য মনে মনে সারিকাকে ধন্যবাদ দেয়। সারিকা তখন লোকাল বাসে কোন রকমে একটা সিট পেয়ে বাড়িতে ফিরছে। পরের দিন নেহা সারিকাকে ইনায়ার 5 স্টার রেটিং দেওয়া ক্যাফেতে চা পান করাতে নিয়ে আসলে সারিকা তো সেই চা মুখে নিতেই পারে না। কোন রকমে মুখ ভেসকে বলে, কে এই ইনায়া যে এত জঘন্য চাকে 5 স্টার দেয়? নেহা হেসে বলে, তুমি আমাকে সাহায্য করলে কেন সেটা আগে বলো। সারিকা বলে, আসলে এই দুনিয়ায় ন্যায় বিচার পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার মতো, তাই ছোট একটা পয়েন্ট ধরিয়ে দিলাম। নেহা বলে, সরকারি এক কর্মচারীর বিরুদ্ধে বাজে কাজ করা মেয়েকে অ্যাসল্টের কেস এসেছে, তুমি আমাকে সাহায্য করবে? পার কেসে 10,000 পাবে। সারিকা বলে, তা সম্ভব না, বাসায় গিয়ে আমার পরিবারকেও সময় দিতে হয়, কিন্তু আমার মতো সাধারণ টাইপরাইটারের সাহায্য আপনার কেন লাগবে? নেহা বলে, তুমি এত বছর ধরে কোর্টে বড় বড় কেস লড়তে দেখেছো, প্রসিকিউশন এবং ডিফেন্স দুজনের নজর থেকেই কেসকে বুঝতে পেরেছো, তাই আমি তোমার এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে চাই। বদলে তুমি টাকা পাবে আর আমি আমার ক্যারিয়ার। সারিকা বলে, ঠিক আছে, তবে পার কেস 20,000, আর সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করব, শুক্রবার ছুটি। নেহাও রাজি হয়ে যায়। এদিকে বিক্রমের বাড়ির সামনে একটা কালো গাড়ি থামলে একটা মেয়ে নামলে কেউ দূর থেকে ভিডিও করতে থাকে। মেয়েটা বিক্রমের কাছাকাছি গেলে দূর থেকে সব ভিডিও করে নেয়। এদিকে সারিকা তখন তার বয়ফ্রেন্ড ইন্সপেক্টর রাঠির সাথে আছে। সারিকাকে তার স্বামী লক্ষণ মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, বাড়ি ফিরতে কি দেরি হবে? সারিকার সাথে সাথে রাঠি থেকে বিদায় নিয়ে বাসার জন্য বের হয়। পরের দিন সকালে নেহা দেখে রাঘব আজ নিউজ পোর্টালে তার নাম নিয়ে ভালো ভালো কথা লিখেছে। সে এবার খুশি মনে চলে আসে সরকারি এক আশ্রমে। সুপারভাইজারকে ঘুষ দিয়ে তার কেসের ভিকটিমের সাথে কথা বলতে আসে। ছোট মেয়েটা চুপ করে কান্না করছে। নেহা জিজ্ঞেস করে, তোমার বয়স কত? মেয়েটা কাপা কাপা গলায় বলে, 19 বছর। নেহা জিজ্ঞেস করে, পিঙ্কি কি আসলেই তোমার খালা হয়? মেয়েটা জোরে জোরে কান্না করতে করতে বলে, আমাকে দয়া করে বাসায় নিয়ে যান, আমি এখানে থাকতে পারবো না। নেহা মেয়েটাকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে সারিকাকে কল দিয়ে বলে, অ্যাড্রেস পাঠাচ্ছি, আমার বাসায় এসে দেখা করো। কিছুক্ষণ পর সারিকা বাসায় আসলে নেহা বলে, মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। সারিকা বলে, কিন্তু এমন বাজে কাজ করা মেয়েদের জন্য আইনটা কিন্তু একটু পেঁচানো। বিকালে দুজন মার্কেটে আসলে নেহা বলে, কিন্তু প্রমোদ মিশ্রা আর এই মেয়েটাকে তো ব্রথেলে পাওয়া গিয়েছিল। সারিকা বলে, তুমি কিভাবে শিওর হলে যে ওটা ব্রথেল ছিল? পুলিশ এমন ধারণা করেছে, বাস্তবে সেটা ভিন্নও হতে পারে। সারিকা বলে, আমার মনে হয় ওই মেয়েটা আমাদেরকে সাহায্য করতে পারে। নেহার হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলে, আমার মনে হয় মেয়েটার বয়স 19 না, কিন্তু তার বার্থ সার্টিফিকেটে 19 লেখা। সারিকা হেসে বলে, এই যুগে নকল সার্টিফিকেট বানানো কোনো ব্যাপারই না। কথায় কথায় সারিকা নেহার সাথে তার স্বামী আর মেয়েকে পরিচয় করিয়ে দেয়। সারিকার এতটা কষ্ট দেখে নেহা বলে, তোমার উপর এত দায়িত্ব, তবুও তোমাকে দেখলে কিছু বোঝাই যায় না, তোমার স্বামীর সাথে কি হয়েছিল? সারিকা মুখটা মলিন করে বলে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে সেখানে লক্ষণের কোনো দোষ ছিল না। যাই হোক, এই কেস জিততে হলে এটাই প্রমাণ করতে হবে যে ওই মেয়েটা নাবালিক। কোর্টে প্রমোদের কেসে ডিফেন্স লয়ার বলে, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একটা বাড়ির বন্ধ দরজার পেছনে কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আর যে বাসায় ওরা ছিল সেটা ওই মেয়ের খালা পিঙ্কির বাসা, তাহলে সেটা নিয়ে কেস হবে কেন? নেহা একজন ডক্টরকে ডেকে মেয়েটার এক্সরে দেখিয়ে জিজ্ঞেস করে, হাড়ের পুরুত্ব দেখে কি মেয়েটার আসল বয়স নির্ণয় করা সম্ভব? ডক্টর এক্সরে দেখে বলে, অবশ্যই সম্ভব। আসলে বাচ্চাদের হাতে, বিশেষ করে কবজিতে গ্রোথ প্যালেট নামের একটা হাড় থাকে। সেই হাড় 18 বছর হতে হতে বেশ দুর্বল হয়ে একদম গায়েব হয়ে যায়, আর এই এক্সরেতে সেই হাড় আছে, তার মানে মেয়েটার বয়স 16 এর কাছাকাছি হবে। ডিফেন্স উকিল হঠাৎই এসে জিজ্ঞেস করে, এটা কি কখনো সম্ভব যে 18 বছর হয়ে গেলেও গ্রোথ প্যালেট থেকে যাবে? ডক্টর বেশ খাবড়ে বলে, হ্যাঁ সম্ভব, যদি হাড়ের গ্রোথ ধীরে ধীরে হয় তখন সম্ভব, তবে এটা খুবই রেয়ার। ডিফেন্স বলে, 1% চান্স হলেও তো সম্ভব, তাই না? এই কেসেও তাহলে সেটাই হয়েছে। এত কিছু করেও নেহা কিছুই প্রমাণ করতে পারে না। রাতে বেশ হতাশ হয়ে নতুন কোনো পয়েন্ট খোঁজার চেষ্টা করছিল, তখনই রাঘব তাকে একটা ভিডিও পাঠায়, যে ভিডিওতে দেখা যায় মেয়েটা চিৎকার করে বলছে, আঙ্কেল আমাকে যেতে দিন, আমার বয়স মাত্র 15 বছর। কিন্তু নরপশু প্রমোদ তাও থামিনি। এই ভিডিও দেখতেই বিচারক রাগে রীতিমতো জ্বলতে থাকে। প্রমোদকে নাবালিকাকে মলেস্ট করার জন্য 30 বছরের জেল দেওয়া হয়। আসলে এমন লোককে জেল নয়, বরং
জনসম্মুখে এনে মারা না যাওয়া পর্যন্ত থুতু আর জুতার বাড়ি দেওয়ার সাজা দেওয়া উচিত, যেন তীব্র অপমানে তার মৃত্যু হয়। সারিকা একটা ছোট ছেলেকে টিউশনি করায়। সেখান থেকে বের হতেই নেহা তাকে কল দিয়ে দেখা করতে ডাকে। সারিকা সেখানে আসতেই দেখে এটা আসলে একটা পাপ। নেহার সাথে রাঘবকে দেখে সারিকা বেশ অবাক হয়ে যায়। নেহা বলে, রাঘব আমার সম্পর্কে ভালো ভালো কথা লিখলে এভাবেই আমাদের বন্ধুত্ব থাকবে। যাই হোক, কেস জেতার খুশিতে সারিকা আর নেহা মন খুলে পার্টি এনজয় করে। এরপর আর কি, নেহা তার মতো করে কেস স্টাডি করে আর সারিকা তাকে ফাইল পড়ে পড়ে নিখুঁত পয়েন্ট খুঁজে নেহাকে সাহায্য করে। এভাবেই তাদের দিন বেশ ভালোই কাটছে। নেহা একদিন সারিকার স্বামী লক্ষণের জন্য নতুন হুইল চেয়ার আর কুসুমের জন্য নতুন বই কিনে আনে। গিফট পেয়ে দুজনই অনেক খুশি হয়ে যায়। সারিকার সাহায্যে নেহার এভাবেই একের পর এক কেস জিততে থাকে। বিক্রম তখন তার বিল্ডার্স কোম্পানির জন্য অ্যাডের শুটে ছিল। হঠাৎ আননোন নম্বর থেকে সেদিনের সেই মেয়ের সাথে তার ব্যক্তিগত ছবি আসলে বিক্রম বেশ ঘাবড়ে যায়। এদিকে সারিকা আজ রিহানকে সময়ের বেশ আগেই পড়াতে আসে। রিহান তখন খেলছিল, তাই যেতে মানা করে দেয়। সারিকা বলে, তোমাকে আজ 10 মিনিট আগেই ছেড়ে দিব। রিহানও আর কিছুই বলতে পারে না। এদিকে বিক্রম ব্ল্যাকমেইলের মেসেজ দেখে রবিকে দ্রুত তার সাথে দেখা করতে বলে। নেহা বেশ রাত করে বাসায় ফিরেছে দেখে রবি বিরক্ত হয়ে বলে, যদি আমি তোমার মতো সব কেস জেতার পরে পার্টি করতাম তাহলে হয়তো আজ এখানে পৌঁছাতে পারতাম না। হতে পারে এর পরের কেসটা অনেক বেশি পেঁচানো হবে। রবি আকশাইকে নিয়ে বের হয়ে যেতেই নেহা খবরে শুনে নামকরা ফুড ব্লগার ইনায়ার লাশ তার ফ্ল্যাটে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে ভালোবাসায় ব্যর্থ হয়ে এত বড় স্টেপ নিয়েছে। প্রিয় ফুড ব্লগারের এমন খবর শুনে নেহা বেশ শকড হয়ে যায়। পরের দিন নেহা যখন অফিসে বসে ইনায়ার জন্য রিপ লিখে কমেন্ট করছে, তখনই তাকে আহলাওয়ার ডেকে জিজ্ঞেস করে, তুমি ইনায়ার কেস সম্পর্কে কি জানো? নেহা বেশ সাবলীল ভাবেই বলে, খবরে যা বলা হয়েছে তাই জানি। আমি ওকে অনলাইনে ফলো করতাম। এমন চঞ্চল একটা মেয়ে হঠাৎ নিজেকে কেন শেষ করে দিল এটাই বুঝতে পারলাম না। পেছনে বসে থাকা ইনায়ার কেসের দায়িত্বে থাকা এসিপি বলে, ইনায়াকে আসলে খুন করা হয়েছে। লাশটা এমন ভাবে রেখেছিল যেন মনে হয় সে নিজেকে শেষ করেছে। আহলিওয়াদ বলে, এই কেস তুমি লড়বে। নেহাও রাজি হয়ে জিজ্ঞেস করে, এই কেসের সাসপেক্ট কে? এসিপি জানায়, শহরের নাম করা বিল্ডার বিক্রম। নিশ্চয়ই বুঝে গেছো তোমার বিপক্ষের উকিল কে হবে। রাতে নেহা বাসায় ফিরতেই বাবা সাফ সাফ জানিয়ে দেয় নেহা যেন এই কেস না লড়ে। নেহা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? এতগুলো কেস জেতার পরও তোমার কি মনে হয় না যে আমি একজন যোগ্য উকিল? বাবা আর ভাই দুজনই নেহার উপর চড়াও হয়ে বলে, আহলাবাদ তোমাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, না হলে এই কেস সে না নিয়ে তোমার মতো অনভিজ্ঞ একজনকে কেন দিবে? নেহার বুঝতে বাকি থাকে না যে দুনিয়ার নজরে সে একজন যোগ্য উকিল হলেও বাবা আর ভাই তাকে সবসময় নিচু চোখেই দেখবে। তাই সেও এবার সিদ্ধান্ত নিয়ে নেয় এই কেস সেই লড়বে আর প্রমাণ করে দিবে সে একজন যোগ্য উকিল। বাবা রেগে চিৎকার করে বলে, মনে রেখো, কোর্টে সবার সাথে আমি যে ব্যবহার করি তুমি এর থেকেও 100 গুণ বেশি খারাপ রূপ দেখবে। পরের দিনে নেহা ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হলে মাতাকে আটকায় আর বাবা দেখেও না দেখার ভান করে। তার স্ত্রীকে বলে, 2-4টা কেস জিতে নিজেকে অনেক বড় কেউ মনে করছে। কোর্টে আমার কাছে হারলে বুঝতে পারবে তার আসল জায়গা কোথায়। তখন ঠিকই সে এই বাড়িতেই ফিরে আসবে। এতটা অপমানের পর নেহা কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। সারিকা একটা মহিলা আশ্রমে নেহার থাকার ব্যবস্থা করে দেয়। নেহা রেগে তাদের ফ্যামিলি গ্রুপ থেকেও লিভ নিয়ে নেয়। আহলাবাদ বলে, কোর্টে তুমি যার সাথে লড়বে সেই রবিকে তুমি চেনো না। সে তার বিপরীতের উকিলের এমন হাল করে যে সে উঠে দাঁড়ানোর সাহস করে না। নেহা ফুল কনফিডেন্স নিয়ে বলে, আমি সব সামলে নিব। এসিপি নেহাকে জানায় 2টা কারণে মনে হয়েছে ইনায়াকে মেরে ফেলা হয়েছে। 1, সেখানে কোনো শেষ চিঠি ছিল না, যেটা সাধারণত সব কেসে থাকে। আর ইনায়া যদি সিলিং এ ঝুলেই মারা যেত তাহলে দড়ির দাগটা থাকতো ঘাড়ে, অথচ এখানে গলায় স্পষ্ট দাগ দেখা যাচ্ছে, যার অর্থ কেউ তাকে গলা চেপে মেরেছে। ইনায়ার ক্রাইম স্পটে বেশ কিছু মেয়ের সাথে বিক্রমের ব্যক্তিগত ছবি পাওয়া গেছে। যেই ফোন দিয়ে এই ছবি তোলা হয়েছে বা বিক্রমকে ব্ল্যাকমেইল করার জন্য ছবিগুলো পাঠানো হয়েছে সেই ফোনটা এখনো পাওয়া যায়নি। হয়তো বিক্রম নিজেই সেটা ভেঙে ফেলেছে। এছাড়াও ক্রাইম স্পটে বিক্রমের হাতের ছাপ থাকা ভাঙা গ্লাস পাওয়া গেছে। মনে হয় বিক্রম সেই প্রমাণকে নষ্ট করার চেষ্টা করছিল। তাছাড়াও খুনের সময় বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরায় বিক্রমকে দেখা গেছে এবং বিল্ডিং এর কিছু লোকরাও বিক্রমকে ওই বিল্ডিং এই দেখেছে। বিক্রম তখন রবি আর আকশাইকে জানায় সেদিন ব্ল্যাকমেইলার তাকে ওই বিল্ডিং এর ছাদে 20 লাখ টাকা নিয়ে যেতে বলেছিল। সে গিয়েও ছিল, কিন্তু এরপর ব্ল্যাকমেইলার কোনো কল বা মেসেজ করেনি। তাই সে 20 মিনিট পর ফিরে আসে। সে তো ইনায়াকে চেনেও না, তাহলে তাকে মারবে কেন? সব শুনে রবি আকশাইকে বলে, ইনায়ার ফ্ল্যাটে ব্ল্যাকমেইল করার ফোনটা পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন হলো ওই ফোনটা গেল কোথায়?
যায়। অন্য কেউ ফোনটা পাওয়ার আগে আমাদেরকে খুঁজে পেতে হবে, তাই বড় মাপের কোনো ডিটেকটিভকে হায়ার করো। এদিকে নেহা সারিকাকে বলে বিক্রম একদিকে ব্ল্যাকমেইলের কথা স্বীকার করছে, আবার বলছে ইনায়াকে সে চেনেই না, ছোটবেলা থেকেই তাকে আমি দেখেছি, লোকটা একটু অদ্ভুত, তবে মনে হয় না যে সে কাউকে খুন করতে পারে। সারিকা হেসে বলে খুন করতে পারে না অথচ অ্যাফেয়ার করে বেড়ায়। নেহা বলে আরে অ্যাফেয়ার তো যে কারো থাকতে পারে, তোমারও থাকতে পারে, কিন্তু খুন করা এত সহজ নাকি? সারিকা কেমন যেন অন্যমনস্ক হয়ে বলে আসলে আমরা সবাই যার যার আসল চেহারা লুকিয়ে নকল মুখোশ পরে ঘুরি। রাতেই সে রাঠির ফোন থেকে নিজের নম্বর ডিলিট করে বলে আজ থেকে তোর আর আমার সম্পর্ক শেষ। রাঠি হতবাক হয়ে জিজ্ঞেস করে হঠাৎ এসব কেন, তুই কি তাহলে আমাকে ব্যবহার করছিলি? সারিকা বলে আমরা দুজনে বিবাহিত, এসব তো অন্যায় তাই না, তাই সব এখানে থামিয়ে দেওয়া উচিত বলেই বের হয়ে যায়। আজ কোর্টে ইনায়ার কেসের প্রথম শুনানি। বাবার বিপক্ষে মেয়েকে লড়তে দেখে বিচারক নিজেও বেশ অবাক। বিচারক নেহাকে বলে ডিফেন্স লয়ার বেলের আবেদন করেছে। নেহা বলে এমন একজন মানুষকে বেল দেওয়ার প্রশ্নই আসে না, সে একজন বড় বিজনেসম্যান, চাইলেই টাকা দিয়ে প্রমাণ নষ্ট করতে পারে অথবা দেশ থেকে পালাতে পারে। রবি বলে আমার ক্লায়েন্ট সমাজের একজন নামকরা ব্যক্তি, তার নিজের পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ব আছে, তাই সে কখনোই এমন কিছু করবে না। বিচারক বলে ঠিক আছে, বিক্রমকে বেল দেওয়া হলো, তবে তাকে বেলের ভর্তুকি হিসাবে 2 লাখ টাকা এবং পাসপোর্ট জমা দিতে হবে। প্রথম দিনেই বাবা বিক্রমকে বেল করিয়েছে দেখে নেহার প্রচন্ড রাগ হয়। বাবা মেয়ের সাথে কথা বলতে আসলেও নেহা রেগে দেয় হাঁটা। রবি চেম্বারে আসতে আকশায় বলে ব্ল্যাকমেইলারের ফোনে যে সিম ছিল সেটা কয়েকদিন ধরে ডিঅ্যাক্টিভ, ফোনের আইএমই নাম্বার পাওয়া গেলেও তার লোকেশন পাওয়া যাচ্ছে না, সম্ভবত ফোনটা ভেঙে ফেলা হয়েছে। তবে ফোনের মালিকের নাম শেখ, যে খিরকি গ্রামের বাসিন্দা, তবে তার বয়ান মতে ওই ফোন 1 বছর আগেই চুরি হয়ে গেছে। রবি তখন বিক্রমকে বলে আজ পর্যন্ত যত মেয়ের সাথে তোমার রিলেশন ছিল এবং যত লোকের সাথে তোমার শত্রুতা আছে তাদের সবার নামের লিস্ট বানিয়ে দাও। এদিকে নেহা তার বন্ধু সানিকে দিয়ে 20 তলার সিঁড়ি উঠিয়ে দেখে যে সেখান থেকে আসতে মোট 26 মিনিট সময় লাগে। একে তো বিক্রমের বয়স মেলা, তার উপরে সে হার্টের পেশেন্ট, তাই এটা কোনোভাবেই সম্ভব না যে বিক্রম 45 মিনিটের মধ্যে সিঁড়ি বেয়ে নেমে ইনায়াকে মেরে আবার ছাদে উঠে একদম স্বাভাবিকভাবে লিফট থেকে নেমেছে। তাছাড়াও সন্দেহের বিষয় হলো এখানে একটা ফ্ল্যাটের দাম 4 কোটি টাকা। ইনায়া সামান্য এক ফুড ব্লগার, তাহলে সে 4 কোটির ফ্ল্যাট কিভাবে কিনলো? সানি বলে নিশ্চয়ই ইনায়া বিক্রমের মতো বড় বড় বিজনেসম্যানকে ব্ল্যাকমেইল করেই এত টাকা কামিয়েছে। রাতে কেসের প্রিপারেশনের সময় নেহা সারিকাকে জিজ্ঞেস করে ইনায়ার অ্যাপার্টমেন্টের ওখানে তোমার বেশ কয়েকটা পোস্টার দেখলাম, ওখানে কোনো টিউশনি আছে নাকি? তা ওখানে যাওয়া আসার সময় ইনায়া বা বিক্রম কাউকে কখনো দেখেছো? সারিকা বলে ওখানে রিহান নামের একটা বাচ্চাকে পড়াই, তবে ইনায়াকে তো চিনিই না, তাই দেখে থাকলেও আমার মনে নেই। আজ ইনায়া মার্ডার কেসের ওপেনিং স্টেটমেন্ট। নেহা বলে ইনায়া একজন ফুড ব্লগার ছিল, তবে সে তার পেজে বিক্রম বাজওয়ালের মতো চরিত্রহীন লোকদের বিষয়ে পোস্ট করত। বিক্রম সমাজের একজন নামকরা ব্যবসায়ী, তার আসল সত্য জানায় ইনায়া তাকে এক্সপোজ করার হুমকি দিলে বিক্রম তাকে পূর্ব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করে। রবি তার ওপেনিং স্টেটমেন্টে বলে প্রসিকিউটর তার স্টেটমেন্টে বেশ কিছু সত্যি কথা বলেছে। বিক্রম একজন নামকরা ব্যবসায়ী, তবে সে বিবাহিত হওয়া সত্ত্বেও বাইরে তার সম্পর্ক ছিল, এটাও ঠিক, কিন্তু সে খুনি না। যে আসলে ইনায়াকে খুন করেছে সে খুবই বোকা টাইপের কেউ, যে সব প্রমাণ যেন পুলিশের জন্য সাজিয়ে রেখেছিল। আমার ক্লায়েন্ট বিক্রম কখনোই এমন ভাবে কাজ করবে না। নেহা হেসে বলে তাহলে ইনায়ার ফ্ল্যাটে বিক্রমের ছবি কি করছিল, আর তার হাতে ছাপ সহ গ্লাস বা কেন সেখানে পাওয়া গেল? ইনায়ার মৃত্যুর সময়ে কেন বিক্রমকে ওই অ্যাপার্টমেন্টে দেখা গেল? রবি হেসে বলে খুবই সহজ ব্যাপার, কেউ ইনায়াকে খুন করে বিক্রমের বিরুদ্ধে প্রমাণ রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। এমনকি ওই দিন খুনি বিক্রমকে টাকা দেওয়ার জন্য ওই অ্যাপার্টমেন্টের ছাদে ডাকে, অর্থাৎ এখানে সাফ সাফ বোঝা যাচ্ছে খুনি এমন কেউ যে শুধুমাত্র বিক্রমকে ফাঁসাতে চায়। তাই আমি চাই পুলিশ যেন পুনরায় তদন্ত করে আর সেই ফোন খুঁজে বের করে যেটা দিয়ে বিক্রমকে ব্ল্যাকমেইল করা হতো, তখনই কেবল আমরা আসল খুনিকে খুঁজে পাবো। নেহা বাবার দিকে রাগী নজরে তাকিয়ে তার সিটে গিয়ে বসে। রাতে ইন্সপেক্টর ইনায়ার 2016 সালের ব্যাংক স্টেটমেন্ট নেহাকে দিয়ে বলে এই বছর ইনায়া ফ্ল্যাট কিনেছিল। নেহা ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখে ইনায়ার ব্যাংকে সে সময় মাত্র 3 লাখ টাকা ছিল। সানি বলে ব্যাংকে 3 লাখ টাকা আর ফ্ল্যাট কিনেছে 4 কোটি টাকার। ইন্সপেক্টর জানায় এত বড় প্রপার্টি কেনার সময় ব্যাংক থেকে স্টেটমেন্ট ভেরিফাই করার যে লেটারটা প্রয়োজন সেটাও করা হয়নি, তার মানে নেহা ব্যাংকের মাধ্যমে ওই ফ্ল্যাটটা কেনেনি। সানি বলে হয়তো ইনায়ার বাসার লোকজন ফ্ল্যাটটা কিনতে টাকা দিয়েছিল। নেহা জানায় আমি খোঁজ নিয়েছি, ওর বাবা সরকারি স্কুলের টিচার, তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব
সম্ভব না। সানি বলে তাহলে কি ডেভেলপার কোম্পানি এমনিতেই ফ্ল্যাটটা গিফট করে দিয়েছিল? নেহা ডেভেলপার কোম্পানির নাম জিজ্ঞেস করলে ইন্সপেক্টর জানায় সেটা বিক্রমের কোম্পানি। নেহা বেশ হতবাক হয়ে জিজ্ঞেস করে কিন্তু বিক্রম কেন বিনা পয়সায় ইনায়াকে ওই ফ্ল্যাটটা গিফট করবে? ইন্সপেক্টর বলে তুমি মনে হয় টুইস্টেড বার কেসটার কথা জানো না। ইন্সপেক্টর চলে গেলে নেহা বাসায় এসে টুইস্টেড বার কেস সম্পর্কে জানার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ রিসার্চ করার পর জানতে পারে ওই বারে একবার আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই কেসের প্রধান সাক্ষী ছিল একটা ব্লগার। কেস নিয়ে ঘাটতে তখনই আকশায় তার বাসায় আসে। নেহা দরজা খুলে দিলেই আকশায় বলে অনেকদিন থেকে তোমার সাথে দেখা হয় না। নেহা দরজা লাগানোর সময় আকশায় খেয়াল করে নেহা ল্যাপটপে কিছু একটা করছিল। সকালে ঘুম ভাঙলে নেহা লক্ষ্য করে আকশায় তার বিছানায় নেই। সাথে সাথেই বাইরে এসে দেখে আকশায় ল্যাপটপ থেকে নেহার কালেক্ট করা তথ্য কপি করছে। নেহা রেগে বলে তুমি আমার কাছ থেকে ইনফরমেশন চুরি করে বাবাকে দিবে? তোমার কি মনে হয় তোমার এই কাজের জন্য বাবা তোমাকে প্রমোশন দেবে? আর কিভাবে আমার থেকে ইনফরমেশন নিয়েছো সেটা বাবাকে কিভাবে বলবে? আকশায় বলে তোমার কি মনে হয় আমাকে এখানে কে পাঠিয়েছে? নেহার আর বুঝতে বাকি থাকে না এটা তার বাবারই কাজ। আজ আবারও কেসের হিয়ারিং শুরু হয়েছে কিন্তু নেহা চুপচাপ বসে আছে। নেহার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার বাবা কেস জেতার জন্য তার সাথে এত নিচু কাজ করতে পারে। এদিকে কোর্টে রবি বলে বিক্রমের কাছে যে ফোন থেকে ব্ল্যাকমেইলের মেসেজ আসতো আমরা সেটা ট্র্যাক করেছি। যে সময় ব্ল্যাকমেইলার বিক্রমকে মেসেজ করতো আমরা চেষ্টা করেছি সেই সময় ওই ফোনের লোকেশন কোথায় ছিল সেটা জানতে। যদি ইনায়া বিক্রমকে ব্ল্যাকমেইল করার জন্য মেসেজ পাঠাতো তাহলে ওই ফোনের লোকেশন ইনায়ার বাসার আশেপাশে দেখাতো। কিন্তু প্রতিবার যখন বিক্রমকে মেসেজ পাঠানো হতো তখন ফোনের লোকেশন ছিল ইনায়ার বাসা থেকে অনেক দূরে। বিশেষ করে ইনায়া যখন নিজের বাসায় থাকতো তখনও ফোনের লোকেশন ছিল তার বাসা থেকে অনেক দূরের টাওয়ারের। তার মানে এটা প্রমাণিত যে ইনায়া নয় বরং অন্য কেউ বিক্রমকে ব্ল্যাকমেইল করছিল। নেহা বলে এমনও তো হতে পারে ইনায়ার সাথে এই ব্ল্যাকমেইলের প্ল্যানে অন্য কেউ জড়িত ছিল। সে হয়তো ইনায়ার বাসার অনেক দূর থেকে বিক্রমকে মেসেজ করছিল। কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে ইনায়ার খুনের সময় বিক্রম সেই বাসাতেই ছিল আর বিক্রমের কাছে ইনায়াকে খুন করার যথেষ্ট কারণ ছিল। রবি বাধা দিয়ে বলে মোটিভ থাকার কোনো প্রশ্নই আসে না কারণ আমার ক্লায়েন্ট মিস্টার বিক্রমের সাথে ইনায়ার কোনো কানেকশন ছিলই না। নেহা বলে কানেকশনটা আমি বলে দিচ্ছি। আজ থেকে 9 বছর আগে টুইস্টেড বারে বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় 4 জন মারা যায়। সে সময় তার বিরুদ্ধে অবহেলার কারণে মানুষের মৃত্যুর অভিযোগ আনা হয় আর সেই বাড়ির মালিক অন্য কেউ নয় বরং বিক্রম নিজেই ছিল। রবি বলে সেই কেসে আমার ক্লায়েন্ট বেকসুর খালাস হয়েছিল। তখন আমি তার কেস লড়েছিলাম আর আমার খুব ভালো করে মনে আছে আদালতে সে নিরপরাধ প্রমাণিত হয়েছিল। নেহা বলে বারে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ইনায়া এই কেসের মূল সাক্ষী হয়েছিল আর আমার যতটুকু মনে হয় এই ঘটনার পর বিক্রমের সাথে ইনায়ার যোগাযোগ ছিল আর ইনায়া বিক্রমের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে বিক্রম তাকে ওই ফ্ল্যাটটা গিফট করেছিল। নেহা বিচারকের হাতে একটা কাগজ দিয়ে বলে আমি এখানে একটা রিকোয়েস্ট লেটার লিখেছি। 2016 থেকে 17 পর্যন্ত মিস্টার বিক্রমের অফিসে যতগুলো অফিসিয়াল ডকুমেন্ট আছে সবকিছুর কপি আমাকে দেওয়া হোক। আমি নিশ্চিত সেখানে কোনো না কোনো তথ্য অবশ্যই পাওয়া যাবে যে বিক্রম ইনায়াকে ফ্ল্যাটটা গিফট করেছিল। বিচারক জানতে চায় ডকুমেন্ট শেয়ার করতে কোনো সমস্যা আছে কিনা। রবি জানায় তাদের পক্ষ থেকে ডকুমেন্ট শেয়ার করতে কোনো সমস্যা নেই, তবে ডকুমেন্টগুলো রেডি করতে তাদের সময় লাগবে। রবি বেশ রেগে আছে আর নেহার মুখে আজ হাসি ফুটে উঠেছে। সে খুব ভালো করেই তার বাবাকে ফাঁদে ফেলে দিয়েছে। রাতে নেহা বাসায় বসে টুইস্টেড বারের সেদিনের দুর্ঘটনার ছবিগুলো আর সেই কেস নিয়ে স্টাডি করছে। সেই ফাইল থেকে সে জানতে পারে বারের ম্যানেজার ছিল জগদীশ আর সুপারভাইজার ছিল রামানাথ। সুপারভাইজার রামানাথের অবহেলার কারণে 4 জনের মৃত্যু হয়। সেই কারণেই তাকে 10 বছরের জেল দেওয়া হয় আর এই কারণেই রামানাথ জেলের ভিতরেই নিজেকে শেষ করে দেয়। নেহা এবার খেয়াল করে ওই টুইস্টেড বারের অগ্নিকাণ্ডের কেসে যারা যারা জড়িত ছিল পরবর্তীতে তাদের সবার কেসই নেহার কাছে এসেছিল। পরের দিন সকালে নেহা সারিকাকে বলে তোমার কি বিষয়টা অদ্ভুত মনে হচ্ছে না? ওই কেসের সাথে জড়িত সবার কেস আমার কাছেই আসছে। সারিকা বলে এটা হয়তো কোনো কাকতালীয় ঘটনা, এটা নিয়ে তো ভাবার কিছু নেই। নেহা বলে আমি যাদের কেস লড়েছি সেই 3 জন আর ইনায়া টুইস্টেড বারের কেসে জড়িত। সেই বারের মালিক বিক্রম আমার বাবা বিক্রমের কেস লড়ে তাকে মুক্ত করেছিল। এই ঘটনার 9 বছর পর এদের সবাই কোনো না কোনো কেসে জড়িয়ে পড়েছে আর আমি প্রতিবার তাদের বিরুদ্ধেই কেস লড়েছি। এত কিছু একসাথে কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে না। কিন্তু সারিকা এসব বিষয়ে পাত্তা না দিয়ে বলে তোমার এখন কেসে ফোকাস করা উচিত, তুমি এখন বেশ স্ট্রং পয়েন্টে আছো। অপরদিকে অলোক রবির কাছে বিক্রমের 2016 সালের ফোন রেকর্ড দেয়। রেকর্ডটা বারে আগুন লাগার কয়েকদিন পরে। রেকর্ড
চেক করে দেখা যায় বিক্রম বারে আগুন লাগার পর থেকেই ইনায়ার সাথে প্রায় যোগাযোগ করত। আর সেই বছরে বিক্রমের অফিসের রেকর্ডে এটাও উল্লেখ আছে। বিক্রম সত্যি ইনায়াকে একটা ফ্ল্যাট গিফট করেছিল। রবি রেগে বলে, আমি ওকে তখনও বলেছিলাম কোনো সাক্ষীর সাথে সরাসরি যোগাযোগ রাখবে না। অলোক বলে, তাহলে কি সত্যি বিক্রম ইনায়াকে খুন করেছে? রবি বলে, প্রশ্ন এখন এটা না যে বিক্রম খুন করেছে কিনা, প্রশ্ন হচ্ছে প্রসিকিউটর সেটা প্রমাণ করতে পারবে কিনা। অলোক বলে, এই যে ফ্ল্যাট গিফটের পেপার আছে, এটা দিয়েই তো প্রমাণ হয়ে যাবে ইনায়া আর বিক্রম একে অপরকে ভালো করেই চিনত। আর কোর্টে অর্ডার আছে সব ডকুমেন্ট শেয়ার করতে হবে। রবি জানায়, আমরা ওই বছরে যত ডকুমেন্ট আছে সব শেয়ার করব, কিন্তু এই ডকুমেন্টকে এমন ভাবে রাখবো যেন ওরা খুঁজেই না পায়। বড় বড় কার্টুনে করে বেশ কয়েক বাক্স ডকুমেন্ট নেহার অফিসে পাঠানো হয়। সানি বলে, এগুলো তো খুঁজতে খুঁজতেই কোর্টের হিয়ারিং শেষ হয়ে যাবে। নেহা জানায়, চাইলেও সে সাহায্য করতে পারবে না, কারণ এখনই তাকে একজনের সাথে দেখা করতে যেতে হবে। নেহা চলে গেলেই সানি সেই ডকুমেন্টগুলোতে নেহা আর বিক্রমের সাথে যোগাযোগ ছিল এমন কোনো ডকুমেন্ট খুঁজতে শুরু করে। নেহা একটা বয়স্ক উকিলের কাছে আসে। তখন উকিল একটা মেয়েকে বলছিল ওদের কাছে টাকার অভাব নেই, তাই ওরা যে ক্ষতিপূরণ দেয় তা নিয়ে কেসটা বন্ধ করাই ভালো। নেহা আড়াল থেকে তাদের সব কথা শুনছিল। মেয়েটা চলে গেলেই নেহা উকিলের রুমে আসে। টুইস্টেড বারের সুপারভাইজার রামনাথের কেস সম্পর্কে জানতে চাইলে সেই উকিল বলে, রামনাথ অনেক ভদ্র, বিনয়ী আর সৎ একটা ছেলে ছিল। রামনাথ তো নিজের ডিউটি করছিল, ওকে বলির বকরা বানিয়ে সব পাওয়ারফুল লোকেরা এই কেস থেকে বেঁচে গিয়েছিল। আমি তার কেস লড়ে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার বাবার মতো বড় উকিলেরা আইনের সব ফাঁক ফোকর চেনে। রামনাথের পুরো পরিবার শেষ হয়ে যায়। রামনাথের দুলাভাইও ওই বাড়িই কাজ করত। নেহা তার নাম জানতে চাইলে উকিল নেহাকে রামনাথের দুলাভাইয়ের নাম বলে দেয়। উকিলের চেম্বার থেকে বের হয়ে নেহা আবারও টুইস্টেড বারের কেস নিয়ে রিসার্চ শুরু করে। তখনই সারিকা তাকে বারবার কল দিলেও সে রিসিভ করে না। তখনই অলোক সেখানে আসলে নেহা তাড়াতাড়ি রিসার্চের সব ডকুমেন্ট সরিয়ে ফেলে, কারণ অলরেডি আকশায় তার বাবার প্ল্যান অনুযায়ী তাকে ধোকা দিয়েছে। হয়তো ভাইও সেই কারণেই এসেছে। নেহা সব ডকুমেন্টস দেখিয়ে বলে, আমাদের এতগুলো পেপার দিয়ে হয়রানি করা কি তোমার বাবার বুদ্ধি নাকি? অলোক তার মায়ের বানানো খাবারগুলো নেহার হাতে দিয়ে কি যেন খুঁজতে শুরু করে। নেহার খাবারগুলো নামানোর সময় সেটা খেয়ালই করে না। যাওয়ার সময় অলোক বলে, তুমি যেভাবে বাবার সামনে দাঁড়িয়ে কেস লড়ছো, আমি তো সেটা কল্পনাও করতে পারবো না। আসলেই তোমাকে দেখে আমার হিংসা হয়, সেই সাথে অনেক গর্বও হয়। অলোক চলে গেলে সানি ঘরে এসে দেখে টেবিলের উপরে একটা ফাইল রাখা। সে নেহাকে বলে, আরে আমরা তো এই ফাইলটাই খুঁজছিলাম, কিন্তু এটা এই টেবিলের উপরে আসলো কিভাবে? নেহা বুঝে যায় তার ভাই তাকে সাহায্য করার জন্যই ফাইলটা টেবিলের উপরে রেখে গেছে। কিছুক্ষণ পর নেহা সারিকার সাথে দেখা করতে আসলে সারিকা বলে, কখন থেকে কল করছি, তুমি কল রিসিভ করছো না। নেহা বলে, বিক্রম ইনায়াকে আগে থেকেই চিনত, সেটার প্রমাণ পেয়েছি। তবে আমি আরো একটা সত্য খুঁজে পেয়েছি, ইনায়ার খুন বিক্রম করেনি। তখন কুসুম ডাক দিলে সারিকা বাসায় আসে। নেহা সেখানে এসে বলে, ইনায়ার খুন তুমি করেছো। সারিকা রেগে বলে, কি সব আবুল তাবুল বলছো, আমি কেন এসব করব? নেহা বলে, আমি ইকুল স্যাম উকিলের সাথে দেখা করে এসেছি, সেই তো রামনাথের কেস লড়েছিল। আসলে কিছুক্ষণ আগে উকিল নেহাকে রামনাথের দুলাভাইয়ের নাম বলেছিল, আর সেটা ছিল লক্ষণ, মানে সারিকার স্বামীর নাম। সারিকা রামনাথের বোন। নিজের ভাইকে বাঁচানোর জন্য সারিকা অনেক চেষ্টা করেছিল, কিন্তু বড় লোকের টাকার পাহাড় আর ক্ষমতার প্রভাবে গরিবের চিৎকার আটকা পড়ে যায়। সারিকা সে সময় প্রেগনেন্ট ছিল। হাজার চেষ্টা করেও সে তার ভাইকে বাঁচাতে পারেনি। নেহা বলে, ওই বাড়ির ম্যানেজার জাগ্গিকে তুমি ড্রাগস কেসে ফাঁসিয়েছিলে। আসলে সারিকা ইন্সপেক্টর রাঠের সাথে এই কারণে সম্পর্ক করেছিল, যেন তাকে দিয়ে জাগ্গিকে ফাঁসাতে পারে। নেহা রাঠের কাছে সব জানতে গেলে সে বলে, ভালোবেসে ওর কথা মতো জাগ্গিকে ফাঁসালাম, আর ও আমাকেই ছেড়ে চলে গেল। আর প্রমোদ খান্নার বিরুদ্ধে তুমি নিজেই সেই ভিডিও রাঘবকে দিয়েছিলে। সারিকা বলে, সব খোঁজ যখন বের করেছো, তখন এটা বের করতে পারলে না যে আমি এই সব কেন করলাম? নেহা বলে, কেস ফাইল পড়ে সেটাও জেনেছি। লক্ষণ রেগে বলে, কেস ফাইলে সেটাই লেখা আছে যেটা ওই বড় লোকরা চেয়েছে। দোষ ছিল জাগ্গি আর বিক্রমের, কিন্তু জেলে গেল রামনাথ। আদালতে বার ম্যানেজার জাগ্গি সাক্ষী দেয়, আমি রামনাথকে ফায়ার এক্সিটের সামনে টেবিল রাখতে নিষেধ করেছিলাম, কিন্তু আমি বার থেকে বের হয়ে যেতেই সে ফায়ার এক্সিটের সামনে টেবিল রেখে দেয়। কিন্তু ঘটনা ছিল পুরো উল্টো। জাগ্গি নিজেই বলেছিল ফায়ার এক্সিটের সামনে টেবিল রাখতে, কিন্তু রামনাথ বারবার মানা করেছিল, কারণ কোনো দুর্ঘটনা ঘটলে কেউ বের হতে পারবে না। কিন্তু জাগ্গি কোনো কথাই শোনেনি। লক্ষণ বলে,
বিক্রমের কাছে ছাদের এক পাশে বার করার অনুমতি ছিল, কিন্তু সে পুরো ছাদেই বার বানায়। সেদিন আগুন লাগার পর আমি আর রামনাথ অনেক চেষ্টা করে সবাইকে বাইরে বের করে আনি। তাদের সবার মধ্যে ইনায়াও ছিল। সবাইকে বাঁচাতে গিয়ে আমার শরীরের উপরে পিলার পড়লে আমি পঙ্গু হয়ে যাই। সারিকা বলে বিক্রম নিজের স্টাফ অথবা কাস্টমার কারোর জীবনের পরোয়া করেনি, ওদের শুধু ছিল টাকার প্রয়োজন। ওদের মিথ্যা কেসের কারণেই আমার ভাই জেলে নিজেকে শেষ করে দেয়। এই ঘটনার পর বছরের পর বছর আমি অপেক্ষা করেছি। আমি তাদের সব দুর্বলতার খোঁজ বের করেছি, এরপর প্ল্যান বানিয়ে তাদেরকে ফাঁসিয়েছি। সবাই এখন জেলে, বাকি শুধু বিক্রম আর তোমার বাবা। সারিকা বাড়ির ওয়েটারের সাথে হাত করে বিক্রমের ফিঙ্গারপ্রিন্ট লাগানো গ্লাস নিয়ে আসে। এরপর ইনায়া যখন বিক্রমের বাসায় ঢোকে তখন সারিকা তাদের একসাথে ছবি তুলে নেয়। নেহা বলে সবই বুঝলাম, কিন্তু ইনায়া কি দোষ করেছিল যে তুমি তাকে মেরে ফেললে? লক্ষণ বলে বিক্রম সব সাক্ষীদেরকে কিনে নিয়েছিল, শুধুমাত্র ইনায়ার সাক্ষীর উপরে এই কেসটা টিকে ছিল। সারিকা তখন প্রেগনেন্ট ছিল। ইনায়া সারিকার পেটে হাত রেখে কসম করে বলেছিল সে কোর্টে সত্যি সাক্ষী দিবে, কিন্তু সাক্ষীর দিন ইনায়া কোর্টে বলে ম্যানেজার জাগি রামনাথকে বকছিল, কারণ বাড়ির সব টেবিল সেদিন বুক হয়ে গিয়েছিল। রামনাথ তখন একটা টেবিল ফায়ার এক্সিটের সামনে রেখে দেয়। রামনাথ বলে এটা ঠিক না, সেদিন আমি নিজের জীবন বাজি রেখে আপনাকে বাঁচিয়েছিলাম। জেলে যাওয়ার পর রামনাথ এসব সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়। সারিকা বলে যেখানে আমাদের পুরো ঘর উজাড় হয়ে গেল সেখানে ইনায়া নতুন ঘর পেয়ে গেল। নেহা জিজ্ঞেস করে তাহলে বিক্রমকে বাঁচিয়ে রেখেছো কেন? চাইলে তাকেও তো মারতে পারতে। সারিকা বলে যে সুনাম আর সম্মানের জন্য সে এসব করেছে, আমি তার কাছ থেকে সেই সম্মান কেড়ে নিতে চাই। আমরা যেমন আপনজন হারিয়ে কষ্ট পাচ্ছি, বিক্রমের পরিবারকেও সেটা ভোগ করতে হবে। এত বছর কোর্টে কাজ করে এটা তো শিখেই গেছি, বড় লোককে ফাঁসাতে হলে কেসও বড় লাগবে। সারিকা বলে কোর্টের এটাই কিছুই যায় আসবে না যে আমি অপরাধ করেছি কিনা, কোর্ট এটাই দেখবে যে আমার অপরাধ প্রমাণ করা যাবে কিনা। যদি প্রমাণ করতে নাই পারে তাহলে আমি সেই অপরাধ করিনি। নেহা বলে তোমার প্ল্যান ফুল প্রুফ ছিল, তুমি রোজ ওই বিল্ডিং এ প্রাইভেট পড়াতে যেতে, তাই তোমার উপরে কেউ নজরই দেয়নি। তুমি সেদিন রিহানকে পড়ানোর জন্য 13 তলায় গিয়েছিলে, পড়ানো শেষ হলে ফায়ার এক্সিট থেকে বের হয়ে 8 তলায় ইনায়ার ফ্ল্যাটে গিয়েছিলে। তুমি ভালো করে জানতে সেখানে সিসিটিভি কাজ করছে না, কিন্তু নিচতলার সিকিউরিটি ক্যামেরা ভালো ছিল, তা তুমি জানতে না, আর সেখানেই তোমার ফুটেজ রেকর্ড হয়ে গেছে। এবার সারিকা আর লক্ষণ বেশ ঘাবড়ে যায়। তবে সে নেহাকে জিজ্ঞেস করে সবই বুঝলাম, কিন্তু প্রমাণ করবে কিভাবে যে খুনটা আমি করেছি? নেহা ফোনের রেকর্ডার অন করে শোনায় যে এতক্ষণ তাদের মধ্যে যা যা কথা হয়েছে সব সে রেকর্ড করে নিয়েছে। সারিকা বলে কেসটা শুরু থেকেই তোমাকে দিয়ে আমি বেশ বড় ভুল করে ফেলেছি। নেহা বলে মানে আমার বাবাকে হারানোর জন্য তুমি আমাকে ব্যবহার করেছো। সারিকা জানায় তুমি কখনোই আমার প্ল্যানের অংশ ছিলেই না, কিন্তু যখন তুমি নতুন জয়েন করলে তখন মনে হলো উপরওয়ালাও হয়তো তোমাকেই এই কেসের উকিল হিসাবে নিয়োগ দিতে বলছে। সেদিন আমি ইচ্ছা করেই তোমাদের গাড়ির সামনে চলে আসি, আর মিস্টার কেসে যখন তুমি নিজে এসে আমার কাছে সাহায্য চেয়েছিলে তখন বুঝেছিলাম উপরওয়ালা শুধু ইশারাই দেয়নি, বরং রবির উপরে বদলা নেওয়ার জন্য তার মেয়েকেই পাঠিয়েছে। নেহা জিজ্ঞেস করে কিন্তু সব কেস যে আমার কাছেই আসবে সেটা তুমি নিশ্চিত হলে কিভাবে? তার মানে ইন্সপেক্টর ছাড়া আহলাবাদ উকিলের সাথেও তোমার সম্পর্ক ছিল? সারিকা জানায় ওদের কেনার মতো টাকা আমার কাছে ছিল না, তাই সম্পর্ক করা ছাড়া কোনো উপায়ও ছিল না। নেহা জানতে চাই নিজের উপর ঘৃণা হয় না? তুমি রাতে ঘুমাও কিভাবে? সারিকা বলে একই প্রশ্ন তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। নেহা আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় কুসুমকে আসতে দেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। নেহা সারিকার বাসা থেকে বের হয়ে তার বাবার সাথে দেখা করতে আসে। নেহা তার বাবাকে বলে একটা প্রশ্ন করতে চাই, টুইস্টেড বার কেসে বিক্রম কি দোষী ছিল? রবি বলে তুমি ভালো করেই জানো বিক্রম বেকসুর খালাস পেয়েছিল। নেহা জানতে চাই আমি কোর্টের রায় নয় বরং সত্য জানতে চাই। রবি বলে ক্লায়েন্টকে ইনোসেন্ট প্রমাণ করার জন্যই আমি টাকা পাই, এর বাইরে আমি আর কিছু জানতে চাই না। নেহা বলে একজন উকিল হিসাবে ন্যায়, ইনসাফ, নৈতিকতা তোমার কিছুই নেই। রবি বলে জীবনটা কোনো মোরাল ক্লাস নয় যে সবসময় ন্যায় আর নীতি দেখে কাজ করতে হবে। কেউ অপরাধ করেছে কিনা এটা দিয়ে কিছুই যায় আসে না, যদি সেই অপরাধ প্রমাণ করা যায় তাহলেই সে অপরাধী, নয়তো না। পরের দিন কেসের শুনানি শুরু হয়। সবাই নিজ নিজ জায়গায় এসে বসে। সারিকাও ভয়ে ভয়ে তার জায়গায় বসেছে। নেহা বিক্রমকে জিজ্ঞেস করে আপনি ডেভেলপার কোম্পানিতে বেশ নাম
করেছেন, নিশ্চয়ই অনেক কাঠখড় পুড়িয়ে এত উপরে উঠেছেন, আর এই সব ঝামেলা পোহাতে গিয়ে আপনার উপরে 12টা কেস হয়েছে। বিক্রম হাসি মুখেই জানায়, বিজনেসম্যানদের শত্রুর অভাব হয় না, তবে আজ পর্যন্ত একটা কেসেও কেউ আমাকে অপরাধী প্রমাণ করতে পারেনি। নেহা জিজ্ঞেস করে, তার মানে আপনি বলতে চাচ্ছেন বাকি সব কেসের মতো এই কেসটাও মিথ্যা? বিক্রম বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আমি যেই মেয়েটাকে চিনতামই না তাকে খুন করা তো অনেক দূরের কথা। নেহা কোর্টের সামনে একটা ফোন রেকর্ড দেয়, যেটা বিক্রম আর ইনায়ার 2016 থেকে 17 সালে মানে বারে আগুন লাগার পরের কয়েক মাসের কল রেকর্ড। রবি বুঝতে পারে তার ছেলেই কল রেকর্ডের লিস্ট নেহাকে দিয়েছে। সারিকা নেহার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে নেহা আসলে কি করতে চাচ্ছে। নেহা বিচারকের কাছে ইনায়ার ব্যাংক ডকুমেন্ট দিয়ে বলে, সে সময় ইনায়ার ব্যাংকে মাত্র 3 লাখ টাকা ছিল, আর তার পরিবারের অবস্থা এত ভালো ছিল না যে ইনায়াকে 4 কোটি টাকার ফ্ল্যাট দেবে। কিন্তু তারপরও টুইস্টেড বারের কেসে রামনাথের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার 2 সপ্তাহ পরেই সে নতুন ফ্ল্যাটে ওঠে, আর এটাই সেই ডকুমেন্ট যেখানে স্পষ্ট লেখা আছে বিক্রম ইনায়াকে সুরাইয়া অ্যাপার্টমেন্টের ওই ফ্ল্যাটটা গিফট করেছিল। তার মানে এটাই দাঁড়ায় যে বিক্রম আগে থেকে ইনায়াকে চিনত। বিচারক রবিকে জিজ্ঞেস করে তার কিছু বলার আছে, কিন্তু মেয়ের কাছে এমন জবাব পেয়ে রবির মুখ বন্ধ হয়ে গেছে। সারিকা কৃতজ্ঞতা ভরা নজরে নেহার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। বিচারক ইনায়াকে খুনের অপরাধে বিক্রমকে আজীবনে জেল দেয়, আর টুইস্টেড বারের কেসটা আবারও রিওপেন করতে বলে। কোর্টের বাইরে রবি মেয়েকে ডেকে বলে, এবার তুমি হাসতে পারো। নেহা জানায়, টুইস্টেড বার কেসে তুমি যদি বিক্রমকে না বাঁচাতে তাহলে আজ আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াতামই না। বাবা হেসে বলে, ভালোই হয়েছে, প্রথম কেসটা নিজের মেয়ের কাছে হেরেছি। আজ আমার কাছ থেকে টুইস্টেড বার কেসের অনেক বড় বোঝা নেমে গেছে, তার জন্য ধন্যবাদ। নেহা বলে, কিছু বোঝা কাঁধ থেকে নামে না, শুধু কাঠটা বদলে যায়। তবে আমি তোমার ফার্মে জয়েন করবো কিনা সেটা আমি ভেবে দেখবো। বিকালে নেহা যখন ছাদে দাঁড়িয়েছিল, সারিকা এসে বলে, বুঝতে পারছি না তোমাকে ধন্যবাদ দিব নাকি তোমার কাছে মাফ চাইবো। নেহা বলে, কিছুই বলার দরকার নেই, তুমি যা চেয়েছিলে তা পেয়ে গেছো। সারিকা জানায়, কোর্ট রায় দিয়েছে, কিন্তু তুমি আমাকে ইনসাফ দিয়েছো। নেহা হেসে বলে, এটা ইনসাফ না, এটা ইনসাফ না, তুমি বিক্রম আর আমার বাবা সবাই একই রকমের, ওদের মতো তুমিও আইনের অপব্যবহার করেছো। সারিকা জিজ্ঞেস করে, তুমি চাইলেই সবার সামনে আমাকে ধরিয়ে দিতে পারতে, কিন্তু সেটা করনি কেন? নেহা বলে, আমার বাবার অপরাধের কারণে যেভাবে আমার মাথা নিচু হয়েছিল, আমি চাই না তোমার অপরাধের কারণে কুসুমের মাথাটাও নিচু হয়ে যাক। সারিকা বলে, আমি ভেবেছিলাম ন্যায় বিচারের চাইতে কেস জেতাটা সবচেয়ে বেশি জরুরি, কিন্তু তুমি আমাদের মতো না। কয়েকদিন পর নেহা নিজের চেম্বার খোলে, যেখানে সে কেস জেতার জন্য নয় বরং ইনসাফের লড়াই করার জন্য কেস নিতে শুরু করে, কারণ ধনী কিংবা গরিব সবারই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।